নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো এই ভিডিওতে কি আলোচনা করতে চলেছি, এই দুদিন মার্কেট বন্ধ ছিল, আগামীকাল ওপেন হচ্ছে। তো আগামীকাল মার্কেট খুলতেই কোন স্টকগুলোকে নজরে রাখবেন সেই নিয়েই এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো প্রথমেই যদি কথা বলি, ইনফোসিস এবং উইপ্রো এই দুটো কোম্পানি আগামীকাল ফোকাসে থাকবেই, কেননা আমেরিকান মার্কেটের যে এডিআর সেখানে আনইউজুয়াল মুভমেন্ট দেখা গিয়েছিল। তো যদি ইনফোসিসের কথা বলি, এটা তো 56% কাছাকাছি বেড়ে গিয়েছিল এই একটা সিঙ্গেল সেশনে, যদিও সেইখানে এই যে তেজি সেটা টিকিয়ে রাখতে পারিনি এবং 5.42% বেড়ে বন্ধ হয়েছে। আর সেইখানে যদি এই উইপ্রোর কথা বলি, তো উইপ্রো এই শেয়ারেও তেজি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন 7.37% ওপরে রয়েছে। তো এদের যে মুভমেন্ট সেটা কিন্তু নজরে থাকবে এবং এই দুটো শেয়ারের মুভমেন্ট মার্কেটকেও কিন্তু পরিচালনা করতে পারে। এর পরের কোম্পানি টাটা স্টিল লিমিটেড। তো কি খবর সামনে আসছে, তো দেখতে পাচ্ছেন এই টাটা স্টিল এই কোম্পানিটা এই $150 মিলিয়ন খরচ করে এই টি স্টিল হোল্ডিং এর যে স্টেক সেটা অ্যাকোয়ার করেছে। তো এই টাটা স্টিল এরা প্রায় 1.49 বিলিয়ন ইকুইটি শেয়ার অ্যাকোয়ার করে নিয়েছে। আর কবে হয়েছে দেখতে পাচ্ছেন, এই ডিসেম্বর 19 তারিখ হয়েছে। তো যদি ভারতীয় মূল্য দেখেন তাহলে 1354.94 কোটি টাকা হচ্ছে। তারপরের কোম্পানি রিটস লিমিটেড। তো এই কোম্পানিটা এই যে বোটসোয়ানা এদের গভর্নমেন্টের সঙ্গে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে। কিসের জন্য দেখতে পাচ্ছেন, টু মডার্নাইজ রেল অ্যান্ড ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার। তো এই রেল এবং এই যে ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার সেটাকে মডার্নাইজ করার জন্যই এই যে ডিল সেটা কিন্তু এই রিটস এই কোম্পানিটা সাইন করেছে। তো এই দেশের যে ট্রান্সপোর্ট ব্যবস্থা সেখানে ডেভেলপমেন্ট করবে, মডার্নাইজেশন করবে। তো কিসের মাধ্যমে করবে দেখতে পাচ্ছেন, অ্যাডভান্স টেকনোলজি, তার সঙ্গে সঙ্গে গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম। তো রিটস এই কোম্পানিটা এই টেকনিক্যাল সাপোর্ট প্রোভাইড করবে। তো এই রেলওয়ে মডার্নাইজেশনে এই কোম্পানিটা কি কি ভূমিকা নেবে দেখতে পাচ্ছেন, সাপ্লাই অফ রোলিং স্টক, মানে বর্তমানে যে কাজগুলো রয়েছে সেখানে টেকনিক্যাল সাপোর্ট দেবে, তার সঙ্গে সঙ্গে কমিশনিং, তারপরে রিপেয়ার করবে, অপারেশন মেনটেন এই কাজগুলো সামলাবে এবং তার সঙ্গে সঙ্গে ওয়ার্কশপ এইখানেও কিন্তু এই যে টেকনিক্যাল সাপোর্ট সেটা দেবে। এবং শুধুমাত্র এই যে রেলওয়ে সেগমেন্টে সেটাই নয়, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে যেমন দেখতে পাচ্ছেন এই হাইওয়ে রয়েছে, ব্রিজ, এয়ারপোর্ট, বিল্ডিং সব জায়গাতেই সাপোর্ট করবে। তার সঙ্গে সঙ্গে আর কি দেবে দেখতে পাচ্ছেন, এই যে ট্রেনিং প্রোগ্রাম, নলেজ শেয়ারিং ইনিশিয়েটিভস এবং কোয়ালিটি অ্যাসুরেন্স সার্ভিস। এবং ভারতের এই যে রিটস এটা বর্তমানে একটা নবরত্ন পাবলিক সেক্টর কোম্পানি। এর পরের কোম্পানি টাটা কেমিক্যালস লিমিটেড। তো এই সিঙ্গাপুর বেসড একটি কোম্পানি নোভাবে এই কোম্পানিটাকে পুরোপুরি কিনে নিয়েছে, দেখতে পাচ্ছেন 100% স্টেকে অ্যাকোয়ার করে নিয়েছে। তো এই 25 মিলিয়ন ইউরোতে এই যে ডিল সেটা হয়েছে। তো এই নোভাবে এই কোম্পানিটা কি তৈরি করতো দেখতে পাচ্ছেন, প্রিমিয়াম গ্রেড সোডিয়াম বাইকার্বনেট। তো পুরোপুরি এই যে ডিল সেটা কমপ্লিট হতে মানে বিভিন্ন কন্ডিশন থাকে, সেগুলো ফুলফিল হতে কতদিন সময় লাগতে পারে দেখতে পাচ্ছেন, এই যে ডিল সেটা মনে করা হচ্ছে যে মার্চ 2026-এর মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তো এই কোম্পানিটা কি করতে দেখতে পাচ্ছেন, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সেল অফ প্রিমিয়াম গ্রেড সোডিয়াম বাইকার্বনেট সার্ভিং কোথায় কোথায় কাজে লাগতো এই জিনিসটা দেখতে পাচ্ছেন, ফার্মাসিউটিক্যালস, ফুড, তারপরে পার্সোনাল কেয়ার এবং আদার সেক্টর। আর কোন কোন দেশে এটা সাপ্লাই করতো, এই ইউরোপ, তার সঙ্গে সঙ্গে আমেরিকা, তারপরে ওসিয়ানিয়া, এশিয়া, মিডিল ইস্ট এবং এশিয়ান মার্কেটে। তো সেই যে বিজনেসটা সেটা কিন্তু টাটা কেমিক্যালের মধ্যে চলে এলো। এর পরের কোম্পানি গ্র্যানুলস ইন্ডিয়া লিমিটেড। তো ইউএস এর যে এফডিএ রয়েছে তারা এই কোম্পানির হায়দ্রাবাদ যে ফেসিলিটি রয়েছে সেখানে পর্যবেক্ষণে এসেছিল এবং 5খানা অবজারভেশন নোটিশ জারি করেছে, মানে কিছু প্রবলেম খুঁজে পেয়েছে। তবে কোম্পানি বলছে এই 5খানা নোটিশ এগুলো কিন্তু একটাও ডাটা ইন্টিগ্রিটি এবং প্রোডাক্ট সেফটি এর সঙ্গে যুক্ত নয়, মানে কোম্পানির প্রোডাক্টের কোয়ালিটি সেটাও ঠিক আছে এবং ডাটা যে ইন্টিগ্রিটি সেখানেও কিন্তু কোনো প্রবলেম দেখা যায়নি। এরপরে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড। তো এই কোম্পানিটা হিন্দুস্তান ওয়েস্ট ট্রিটমেন্ট এদের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার তৈরি করেছে, কিসের জন্য, এই বায়োফুয়েল প্রজেক্টের জন্য। তো এই যে কমপ্রেসড বায়োগ্যাস প্ল্যান্ট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বায়োফুয়েল প্রজেক্ট রয়েছে, এইগুলো তৈরি করা হবে। এবং এই জয়েন্ট ভেঞ্চারে দেখতে পাচ্ছেন ইকুয়াল ইকুইটি পার্টিসিপেশন রয়েছে, মানে দুজনেরই 50% করে স্টেক থাকবে। এবং দেখতে পাচ্ছেন এই কোম্পানিতে 4জন ডাইরেক্টর থাকবেন অ্যান্ড দেখতে পাচ্ছেন 2 নমিনিস ফ্রম ইচ পার্টনার। এবং এই ডাইরেক্টর বোর্ডে দুটো কোম্পানিরই কিন্তু লোকজন থাকবেন। তো এর ফলে কি হবে দেখতে পাচ্ছেন, আইজিএল এই কোম্পানিটার যে প্রেজেন্স এই রিনিউয়েবল এনার্জি সেগমেন্টে সেটা বাড়বে, তার সঙ্গে সঙ্গে এই যে ক্লিনওয়েল স্পেস এই সেগমেন্টেও কিন্তু এই যে প্রেজেন্স সেটা বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে এনার্জি পোর্টফোলিও সেখানেও কিন্তু একটা নতুন নাম যুক্ত হলো। তারপরে কোম্পানি অল কার্গো লজিস্টিক লিমিটেড। তো এই কোম্পানিটা কি কাজ করে থাকে, মূলত কার্গোর যে বিজনেস সেটা করে থাকে। তো কোম্পানি তার বিজনেসের যে ডেটা সেটা সামনে রেখেছে। তো এর বিজনেস মানে কি ভলিউম। তো এই নভেম্বর মাসে কোম্পানির যে ভলিউম সেটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 16% বৃদ্ধি পেয়েছে, মানে এই যে বিজনেস সেটা 16% বৃদ্ধি পেয়েছে। কিন্তু যদি এর আগের মাসের তুলনায় দেখেন, মানে অক্টোবরের তুলনায়, তাহলে কিন্তু 8% পড়েছে। তো কোম্পানির কোথায় কোথায় প্রেজেন্স রয়েছে দেখতে পাচ্ছেন, জেএনপিটি, তার সঙ্গে সঙ্গে মুন্দ্রা, চেন্নাই, কলকাতা
এবং তার সঙ্গে সঙ্গে প্যান ইন্ডিয়া এরা কাজ করে থাকে। এর পরের কোম্পানি সুদীপ ফার্মা লিমিটেড। তো কোম্পানিটার Q2 এর যে নাম্বার সেটা পেশ করেছে। তো কোম্পানির নাম্বার কেমন এলো? তো সেলস যদি দেখি ইয়ার অন ইয়ার বেড়েছে 149 কোটি থেকে বেড়ে 163 কোটি, কোয়ার্টারলিও বেড়েছে। কিন্তু তারপরে এই যে খরচা এক্সপেন্সেস এটা অতিরিক্ত বেড়ে গেছে, এই 85 কোটি 81 কোটি এখান থেকে বেড়ে হয়ে গেছে 107 কোটি। তো সেই কারণে এই যে অপারেটিং প্রফিট এটা কমেছে দেখতে পাচ্ছেন, 63 কোটি থেকে কমে হয়েছে 55 কোটি, যদিও কোয়ার্টারলি বেশি আছে। আর এই ট্যাক্স ফ্যাক্স দেওয়ার পরে কোম্পানির যে নেট প্রফিট সেটা কত? এটাই ইয়ারলি সামান্য কমেছে 49 কোটি থেকে কমে হয়েছে 47 কোটি, কিন্তু কোয়ার্টারলি বাড়া। কিন্তু যদি কোম্পানির এই অপারেটিং প্রফিট মার্জিন দেখেন, এখানে কিন্তু ডাউনফল দেখা যাচ্ছে। তো ইয়ার অন ইয়ার 43% থেকে পড়ে হয়েছে 34%, যেটার আগের কোয়ার্টার ছিল 35%। তো এই অপারেটিং প্রফিট মার্জিন এটা কিন্তু খুবই খারাপ এসেছে। এরপরে কথা বলবো সমগ্র আদানি গ্রুপের ব্যাপারে। তো এই উইন্টার পার্লামেন্ট সিজনে এই নিউক্লিয়ার সেক্টরের জন্য যে শান্তি বিল সেটা পাস করে দেওয়া হয়েছে। এর ফলে কি হবে, এই প্রাইভেট সেক্টরের কোম্পানিগুলো এই নিউক্লিয়ার এনার্জি সেগমেন্টে এন্ট্রি নিতে পারবে। তো সেই কারণেই দেখতে পাচ্ছেন এই আদানি গ্রুপ ইন টক্স ফর নিউক্লিয়ার সেক্টর এন্ট্রি থ্রু SMR মানে স্মল মডিউল রিঅ্যাক্টর প্রজেক্ট ইন ইউপি। তো উত্তরপ্রদেশে এই কোম্পানিটা এই নিউক্লিয়ার সেক্টরে কিন্তু এন্ট্রি নিতে চলেছে। তো কোম্পানি কি কি প্ল্যান করেছে দেখতে পাচ্ছেন, টু বিল্ড 200 মেগাওয়াট স্মল মডিউল রিঅ্যাক্টর উইথিন দ্য স্টেট। তো এই ইউপিতে প্রায় 8খানা এই 200 মেগাওয়াটের যে স্মল মডিউল রিঅ্যাক্টর সেগুলো তৈরি করা হবে। যদিও এই রাজ্য সরকার এখনো উপযুক্ত স্থান ঠিক করতে পারেনি। কিসের জন্য? কারণ এই যে নিউক্লিয়ার এনার্জি সেক্টর, এখানে যে কুলিং সিস্টেম সেটা অত্যন্ত প্রয়োজন। তো যে জায়গায় স্টেডি ওয়াটার সাপ্লাই থাকবে এরকম কোনো জায়গায় কিন্তু গভর্নমেন্ট এখনো ঠিক করে উঠতে পারেনি। আর শুধুমাত্র এই কোম্পানি নয়, আরো বড় বড় গ্রুপই এখানে এন্ট্রি নিতে চলেছে, যেমন টাটা গ্রুপ, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, JSW গ্রুপ। তো এর আগের দিন এই নিয়ে ডিটেলস ভিডিও কিন্তু আছে। তারপরে কথা বলবো ICICI প্রু অ্যাসেট ম্যানেজমেন্ট। তো এটা রিসেন্টলি মার্কেটে লিস্ট হয়েছে এবং কোম্পানি একটা নতুন ফান্ড ওপেন করতে চলেছে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা সেবির কাছে এই যে ড্রাফট পেপার সেটা ইতিমধ্যে পেশ করে দিয়েছে। কিসের জন্য? একটা স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ফান্ড এটা সামনে আনার জন্য। তো যেখানে দেখতে পাচ্ছি মিনিমাম ইনভেস্টমেন্ট থ্রেশহোল্ড এটা কত থাকবে? 10 লাখ। মানে মিনিমাম যে ইনভেস্টমেন্ট এটা কিন্তু 10 লাখ থেকে করতে হবে। তো বিশেষ করে যারা অ্যাফলুয়েন্ট ইনভেস্টর মানে ধনী যারা ইনভেস্টর রয়েছে তাদের জন্যই কিন্তু এই যে প্ল্যান সেটা কোম্পানি আনার কথা ভেবেছে। তো কি নাম দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন, ISIF ইকুইটি EX টপ 100 লং শর্ট ফান্ড। তো যেখানে দেখতে পাচ্ছেন কোনো এন্ট্রি লোড থাকছে না, মানে এন্ট্রি নিতে গেলে কোনো চার্জ বসানো হবে না। কিন্তু এই যে এক্সিট লোড এটা কত থাকবে? 1% অফ অ্যাপ্লিকেবল নেট অ্যাসেট ভ্যালু। তো যদি 12 মাসের মধ্যে এটা সুইচ করা হয় তবেই কিন্তু এই যে এক্সিট লোড সেটা বসানো হবে। এরপরে কথা বলবো বেদান্ত লিমিটেড। তো এই যে ফিচ রেটিং এজেন্সিটা রয়েছে, তো তারা এই কোম্পানির প্রতি পজিটিভ মনোভাব দেখাচ্ছে, এমনকি এই যে রেটিং সেটাও পজিটিভ দিয়েছে। তো কিসের কারণে? দেখতে পাচ্ছেন আর্নিং আউটলুক, মানে এরা মনে করছে কোম্পানির যে আর্নিং সেটা ভালো থাকতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে ডি লেভারেজিং মানে কি, মানে কোম্পানির অনেক শেয়ার প্লেজ ছিল, তো কোম্পানির সেই যে শেয়ার মানে যেগুলো প্লেজ রেখেছিল সেগুলো কিন্তু সবই ছাড়িয়েছে। তো যদি কোম্পানির এই শেয়ার প্লেজিং এর ডেটা দেখেন, তো দেখতে পাচ্ছেন এই যে মার্চ কোয়ার্টার পর্যন্ত কোম্পানির প্রায় সব শেয়ারই কিন্তু প্লেজ ছিল। তো এখানে এটা দেখতে পাচ্ছেন যে গ্রে কালারটা রয়েছে এটা হচ্ছে কোম্পানির হোল্ডিং, এবং এই যে সবুজটা এটা হচ্ছে প্রমোটারের প্লেজ। তো দেখতে পাচ্ছেন এর আগে যখন এরকম শেয়ার হোল্ডিং প্যাটার্ন ছিল তো সবটাই কিন্তু এরকম সবুজ ছিল, মানে কোম্পানি প্রায় 100% শেয়ার প্লেজ রেখে দিয়েছিল। কিন্তু এই জুন কোয়ার্টার থেকে কোম্পানি তাদের যে শেয়ারের প্লেজিং সেগুলো সব ছাড়িয়ে নিয়েছে। এখন সবই দেখতে পাচ্ছেন কোম্পানির হোল্ডিং এ দেখাচ্ছে। তো আগেই স্টেবল এরকম রেটিং ছিল, তো সেই স্টেবল রেটিং থেকে পাল্টে করেছে পজিটিভ, এবং কি রেটিং দিয়েছে দেখতে পাচ্ছেন B+ রেটিং দিয়েছে। তো কিছু গভর্নমেন্ট রিস্ক এবং কমপ্লেক্স স্ট্রাকচারের কারণেই এই যে রেটিং সেটা কিন্তু B+ দেওয়া হয়েছে। তারপরের কোম্পানি মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড। তো কি খবর সামনে আসছে? তো দেখতে পাচ্ছেন মারুতি সুজুকি তো অ্যাপ্রোচ PMO মানে প্রাইম মিনিস্টারের যে অফিস সেখানে কিছু বক্তব্য রাখবে। কিসের ব্যাপারে? ওভার কেপ 3 ডিবেট আফটার টাটা JSW MG মুভ। তো এই কেপ 3 এই ডিবেটের ব্যাপারে মারুতি সুজুকি এরা কিন্তু PM এর অফিসে আবেদন করবে। তো এই কেপ 3 এই ব্যাপারটা কি সেটা আগে জানতে হবে, তো চলুন সেটা দেখে নিই। তো এই কেপ 3 তে সরকার কিছু লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে, যেমন দেখতে পাচ্ছেন কেপ 3 এই আইনের অধীনে কি হবে, এই যে কোম্পানিগুলো রয়েছে তাদের বিক্রি করা যে সমস্ত গাড়ি তাদের যে জ্বালানি খরচ সেগুলো কমাবার কথা বলা হয়েছে। তো এই 100 কিলোমিটারে 5.5 লিটার জ্বালানি থেকে কমিয়ে করতে বলেছে এই 3.01 লিটার। তো যার জন্য টাইম ফ্রেম দেওয়া হয়েছে 2032 সাল, এবং তার সঙ্গে সঙ্গে যে কার্বন বেরোয় তার যে পরিমাণ সেটা কমাবার কথা বলা হয়েছে। তো বর্তমানে এটা রয়েছে কত? 113 গ্রাম পার কিলোমিটার। তো সেখান থেকে কমিয়ে 91.7 গ্রামে আনার কথা বলা হচ্ছে। তো এই মারুতি সুজুকি এরা কি বলছে, যেসব গাড়িগুলোর ওজন 999 কেজির বা তার কম সেগুলোর জন্য যাতে কিছুটা ছাড় দেওয়ার ব্যবস্থা করা যায়। কারণ কি, কারণ এই যে নিয়মগুলো এইগুলো লাগু করতে গেলে কোম্পানির খরচাও বেড়ে যাবে এবং সেটা সাধারণভাবেই পাবলিকের উপরে পাশন হবে। তো যাতে মধ্যবিত্তের কাছে এই খরচটা কম থাকে সেই কারণের জন্যই কিন্তু মারুতি সুজুকি এই দাবি জানিয়েছে। আর সেখানে কিন্তু
টাটা মোটরস, মাহিন্দ্রা, এমজি মোটরস এদের মতো কোম্পানিগুলো এর বিরোধিতা করছে এবং সেখানে মারুতি সুজুকি এরা এই যুক্তিও দিচ্ছে যে ছোট যে গাড়িগুলো সেগুলো কিন্তু পরিবেশের জন্য কম ক্ষতিকর। তো এই আইনটাকে যাতে পাস করা যায়, মানে 999 কেজির নিচের গাড়ির জন্য যাতে এতে কিছু ছাড় পাওয়া যায়, সেই কারণে কিন্তু কোম্পানি পিএমও অফিসে যাবে। তারপরে কোম্পানি সুরজ এস্টেট ডেভেলপার্স লিমিটেড, তো কি খবর সামনে আসছে, তো এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন দুখানা নতুন ল্যান্ড অ্যাকোয়ার করেছে, মানে জমি কিনেছে। কোথায় কিনেছে? এই মুম্বাই বান্দ্রাতে। কি করবে সেখানে? কিছু প্রজেক্ট তারা তৈরি করবে। তো কোম্পানি রিয়েল এস্টেট সেগমেন্টে কাজ করে থাকে। তো এই কিছু স্টক ছিল যেগুলোকে আগামীকাল ফোকাসে রাখবেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।